সো ওয়েলকাম সবাইকে বায়ো বাংলাতে। আমি বায়ো বাংলার রিসার্চ মানে ইন্টার্ন হিসেবে কাজ করছি। তো এখানে হিসেবে আমার মেইনলি কাজ পডকাস্ট সেশন হায়ার স্টাডিজ সেশন লঞ্চ করা। আমাদের যারা হায়ার স্টাডিজের জন্য অ্যাব্রোডে গিয়েছে তাদের অভিজ্ঞতাগুলো আমরা শুনবো তাদের কাছ থেকে। সো এখানে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমারই মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট আমাদের সিনিয়র দাদা লিঙ্কন মজুমদার। তিনি পড়াশোনা করছেন টেক্সাস A&M ইউনিভার্সিটিতে ডক্টরাল রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে। সো দাদার কাছে পৌঁছে যাচ্ছি। দাদা, কাইন্ডলি আপনার জার্নিটা একটু শেয়ার করবেন আমাদের কাছে, আপনি কিভাবে সবকিছু স্টার্ট করেছেন। সো তাহলে যারা যারা আছেন তারা আপনার কাছ থেকে উপকৃত হবে। ওকে, থ্যাংক ইউ। তো আসলে জার্নিটা যদি শুরু থেকে বলতে হয় তাহলে তো অনেক বড় হয়ে যাবে, কারণ আমার মনে হয় যে কোনো একাডেমিক জার্নি শুধুমাত্র শুধুমাত্র অ্যাব্রোডে না, এটা আমাদের হোম কান্ট্রিতে ইউনিভার্সিটি অ্যাডমিশন বা যে কোনো জার্নি আসলে অনেক বড় একটা গল্প। তো সেক্ষেত্রে আমি জানি না কতটুকু আসলে আমার বলা উচিত, বা এটা অনেক বড় হয়ে যাবে। আপনাদের যদি কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে আমি অবশ্যই সেটা অ্যান্সার করব। আর যদি হ্যাঁ, খুবই শর্ট আমরা স্পেসিফিক কোয়েশ্চেন সেশনের লাস্টে রাখতে চাচ্ছি। তো আপনি যদি একটু শর্ট করেই বলেন তাহলে আমাদের জন্য সই হবে। আপনি আপনার মতোই বলতে পারেন, কোনো সমস্যা নেই এখানে। আচ্ছা, আচ্ছা। তা আমার যদি খুবই সংক্ষেপে বলতে হয় তাহলে জার্নিটা আসলে আ বলতে গেলে আমি যখন ছোট ছিলাম তখন থেকেই শুরু হয়েছে। কারণ আমার খুব ছোট থেকেই ইচ্ছা ছিল আমার বাবা, তারপরে আমার বড় ভাই ওরা আমাকে সবসময় অনুপ্রাণিত করত। যে আমি অনেক যখন ছোট ছিলাম তখনই আমাকে বলতো যে এরকম বাইরে উন্নত বিশ্বগুলোতে অনেক বড় পড়াশোনা হয়, রিসার্চ হয়। ওখানে যারা রিসার্চার আছে, সায়েন্টিস্টরা রয়েছে, তারা গ্রেট সায়েন্স করতেছে, তারা নোবেল পাচ্ছে। সো এগুলো শুনে আসলে আমি সবসময় খুবই ইন্সপায়ার্ড ফিল করতাম। আমার মনে হতো যে আসলে আমার বাইরে পড়তে যাওয়া উচিত। অনেকের যেটা হয় অল অফ এ সাডেন হয়তোবা ইউনিভার্সিটি লেভেলে একটা সময় গিয়ে মনে হয় যে আমার বাইরে যেতে হবে বা এরকম। বাট আমার টু বি অনেস্ট খুব ছোট থেকেই একটা ইচ্ছা ছিল যে আমি হায়ার স্টাডির জন্য বাইরে যাবো। ইভেন আমি চেষ্টা করছিলাম যখন আমার আন্ডার গ্রেডেও আমি বাইরে চলে আসার। ইভেন আমার অ্যাডমিশনও হয়েছিল আমার আন্ডারগ্রেডের বাইরে। বাট তখন আমার ফ্যামিলি থেকে আসলে আমাকে মেইনলি আমার ফ্যামিলি না, আমার কলেজ টিচার আ স্যার আমাকে খুবই ভালোবাসতেন। উনি আমাকে তখন বলেছেন যে এট লিস্ট দেশে যেহেতু আমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গিয়েছি, তো দেশে আন্ডারগ্রেডটা কমপ্লিট করে তারপরে বাইরে আসতে। তো এভাবেই আসলে খুব বাচ্চাকাল থেকে আমার যেটা ইন্সপিরেশন বা বাইরে পড়তে আসার ইচ্ছা শুরু। আর আ আর যখন ছোট ছিলাম তখন শুধু ইচ্ছাটাই ছিল, বা আ মানে কিভাবে এক্সিকিউট বা এটা শুরু হয়েছিল আসলে ইউনিভার্সিটি লাইফে। তো আমাদের সময় আমরা একটা বড় বেনিফিট পেয়েছিলাম। আসলে এটা বেনিফিট না, এটা ওয়ার্লড ওয়াইড একটা প্যান্ডেমিক, সবার জন্যই খুব খারাপ ছিল। বাট তারপরও আমার কাছে মনে হয় যে আ প্যান্ডেমিকের সময়টা আ যখন আমরা বাসাতে ছিলাম, তখন আমার জন্য একটু ব্লেজিং ছিল যে আমি আসলে ওই টাইমে নিজেকে অনেক সেলফ ডেভেলপমেন্ট এর সময় পেয়েছি। যেটা হয়তোবা ইউনিভার্সিটি গেলে আম আ আ শতাব্দী হয়তো অলরেডি বলেছে যে আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি। তো আমার বাসা ছিল ধানমন্ডিতে। ধানমন্ডি থেকে জগন্নাথ ইউনিভার্সিটিতে আসা যাওয়া একটা অনেক লম্বা সময়ের জার্নি। তো এটা করে যেটা হচ্ছে যে হয়তোবা এত বেশি সেলফ ডেভেলপমেন্ট এর সময় পাওয়া যাচ্ছিল না। বা আমি ইউনিভার্সিটি লেভেলে অনেকগুলো কালচারাল অর্গানাইজেশন বা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যুক্ত ছিলাম। বাট আ কোভিড এর সময় যেটা হয়েছে, প্যান্ডেমিক এর সময়, তখন আমাদের কাছে অনেক সময় ছিল। তো এই সময়টাতে আসলে আমি নিজেকে ডেভেলপ করার অনেক সুযোগ পেয়েছি। আমি এই সময়ে গ্রাজুয়েট রেকর্ড এক্সামিনেশন, জিআরই যেটা বলে, জিআরই আ প্রিপারেশন নিয়েছি। তারপর আমি আ নিজে থেকে আ সেলফ রিসার্চ যেটা বলে যে আ নিজে থেকে রিসার্চ মেথোডোলজি শিখে টুকটাক আর্টিকেল পাবলিকেশন এগুলো শুরু করেছিলাম। তো আ ওই সময়টা যেটা হয়েছে যে আসলে ছুটি থাকার কারণে যেহেতু কেউই বাইরে যেতে পারতেছে না। তো ওই টাইমটাতে আসলে আমি অনেক সময় পেয়েছিলাম যে আ ক্যারিয়ারটাকে একটু ডেভেলপ করার বা প্রোফাইলটাকে একটু ইমপ্রুভ করার। তো এটা করার পরে যখন হলো আমাদের প্যান্ডেমিক শেষ হওয়া মাত্রই আমার অনার্স এর ফাইনাল এক্সামিনেশন হয়ে গেল। আমি একসাথে মাস্টার্স এ তখন ভর্তি হলাম।
এবং মাস্টার্সে ভর্তি হওয়ার সাথে, সাথে আমি ওই সময় হচ্ছে 2023 এ আমি জব সেশনের জন্য অ্যাপ্লিকেশন শুরু করলাম। 2023 এ না সরি 2022 এ অ্যাপ্লিকেশন শুরু করলাম 2023 এর ফল সেশনের জন্য। তখন আমি সবেমাত্র মাস্টার্স শুরু করেছি এবং আ অ্যাপ্লিকেশনও করছিলাম। তো ১ম দিকে যেটা হচ্ছিল যে একদম ইনিশিয়ালি যেই ভুলগুলো অনেকেই করে, আ আমারও অনেক ভুল হচ্ছিল অ্যাপ্লিকেশন প্যাকেজ বা এই বিষয়গুলো। অ্যান্ড টু বি অনেস্ট তখন হচ্ছে আমার ডিপার্টমেন্টের সিনিয়র কেউ তখনো বাইরে আসেননি। মানে আমি যখন এসেছি আমার সাথেই হচ্ছে আরো ২ টা বড় ভাই আসছেন। বাট এর আগে আমাদের কেউ ইউনাইটেড স্টেটস এ আমাদের জগন্নাথ মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে কেউ ছিলেন না। তো আমার কাছে ওরকম কোনো গাইডলাইন ছিল না, কোনো কিছুই ছিল না। তো পুরোটাই আমাকে স্টাডি করতে হয়েছে যে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, কি, কি লাগে। তো এগুলো করে, করে তখন আমি অ্যাপ্লিকেশন করলাম। অ্যাপ্লিকেশন করার পরে যেটা হলো আমি একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়েছিলাম ইনিশিয়ালি। আমি আ আরেকটা স্কুলে এসেছিলাম এখানে, ইন্ডিয়ানা স্টেট ইউনিভার্সিটি। তো ওখানে চলে আসলাম। আসার পরে আ ওখানে ২ সেমিস্টার আমি কন্টিনিউ করেছিলাম। তারপরে যেটা হচ্ছে আমার মনে হলো যে ওই স্কুলটা আমার জন্য আসলে খুব বেশি সুইটেবল মনে হচ্ছিল না। কারণ স্কুলটা খুবই ছোট এবং আম আচ্ছা যাই হোক ওটা নিয়ে আর না বলি। তো আমার তারপরে মনে হলো যে আমার আরেকটু I deserve something bigger or একটু বিগার প্রোগ্রামে আমার যাওয়া উচিত। দেন আমি ইউনাইটেড স্টেটস থেকে টেক্সাস A&M ইউনিভার্সিটিতে এপ্লাই করেছিলাম এবং এপ্লাই করে পরবর্তীতে এখানে চলে আসছি। তো এটাই আসলে হোল জার্নিটার একটা শর্ট ভার্সন। এর ভিতরে যত আরো আপস ডাউন ছিল এগুলো আমি আসলে এখন স্কিপ করতে চাচ্ছি। তো এটাই আরকি। আচ্ছা। তো দাদা একটা বিষয় হচ্ছে যে মানে ইউএস এর ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে জিআরইটা হচ্ছে একটা মেইন কনসার্ন হয়ে থাকে সবার। তো হচ্ছে জিআরই প্রিপারেশনটা হচ্ছে কখন থেকে নেওয়া বেটার? আমি যতটুকু শুনেছি যে জিআরই হচ্ছে অনেক আমেরিকার হচ্ছে ইউনিভার্সিটি অনেক সময় প্রেফারও করে, আবার হচ্ছে অনেক সময় প্রেফারটা করে না। তো সেক্ষেত্রে হচ্ছে মানে এই বিষয়টা নিয়ে যদি আরেকটু যদি ডিটেইলসে বলা যায় জিআরই ব্যাপারটা। আচ্ছা, জিআরই এর বিষয়টা যেটা হচ্ছে আমাদের আ এটা ফিল্ড স্পেসিফিক অনেকটা। ফর এক্সাম্পল আপনি যদি বিজনেস ফ্যাকাল্টি হন বা বিজনেস আ রিলেটেড ডিপার্টমেন্ট গুলোতে এপ্লাই করতে চান, তাহলে হয়তোবা আপনার জন্য জিআরই, জিম্যাট এগুলো খুবই ম্যান্ডেটরি পিএইচডি লেভেলে ফান্ডিং পাওয়ার জন্য। এগুলো ছাড়া হয়তোবা আপনি অ্যাপ্লিকেশনই করতে পারবেন না। আবার অনেকগুলো আর্টস ফ্যাকাল্টিতেও তারা চায় জিআরই এক্সাম স্কোর। আমাদের লাইফ সায়েন্স এর ক্ষেত্রে যেটা হচ্ছে আ বিশেষ করে বায়োলজিক্যাল সায়েন্স এ, এখানে বেশিরভাগ ইউনিভার্সিটি গুলোতেই আসলে জিআরই ম্যান্ডেটরি না। একটা সময় ছিল। আমি আগের যে স্কুলটাতে ছিলাম ইন্ডিয়ানা স্টেট ইউনিভার্সিটি ওখানে এখনো জিআরই ম্যান্ডেটরি। তো কিছু স্কুলে ম্যান্ডেটরি বাট বেশিরভাগ স্কুলে যেটা হচ্ছে এটা এখন ওয়েভ করে দিয়েছে। বাট সেক্ষেত্রেও জিআরই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে জিআরই আসলে আপনার প্রোফাইলের জন্য একটা এক্সট্রা ওয়েট ক্যারি করে। কারণ হয়তোবা আপনি দেখবেন কোন প্রোগ্রামে বলে জিআরই ইজ নট রিকোয়ার্ড অথবা কোন প্রোগ্রামে বলে আ if you have GRE score then you can submit it but it's not mandatory. সো এইসব স্কুলগুলোতে আসলে যেটা হচ্ছে আমার মনে হয় জিআরই আপনাকে আসলে হেল্প করে। কারণ কিভাবে হেল্প করে যে যখন হয়তোবা আপনার অনেকগুলো অ্যাপ্লিক্যান্ট একই রকম প্রোফাইল নিয়ে এপ্লাই করে। কারণ অবশ্যই যারা হায়ার স্টাডিতে এপ্লাই করে ইউএস এ খুব বড়, বড় স্কুলে। এখানে তো আসলে পুরো ওয়ার্লড ওয়াইড এটা শুধুমাত্র এমন না যে বাংলাদেশের স্টুডেন্টরাই এপ্লাই করছে। এখানে পুরো ওয়ার্লড ওয়াইড আ এতগুলো কান্ট্রি থেকে যেমন আমার কোহর্টেই আমি খুবই ডাইভার্সিফাইড বিভিন্ন কান্ট্রির আ স্টুডেন্টরা আছে এখানে। সো সবাই যখন বিভিন্ন কান্ট্রি থেকে এপ্লাই করে, সবার প্রোফাইল যখন একই রকম হয়, তখন আসলে জিআরই স্কোরটা যদি আপনার থাকে, এটা আসলে আপনাকে খুবই হেল্প করবে। তো এই কারণে আমার মনে হয় জিআরই দেওয়া উচিত। আর প্রিপারেশন এর টাইমলাইনটা আমি বলব যে আ মানে আসলে এটা 3rd ইয়ার, 4th ইয়ার যখন এটা ডিপেন্ড করে আপনি আসলে কখন এপ্লাই করতে যাচ্ছেন। আপনি কি চাচ্ছেন মাস্টার্স শেষ করে এপ্লাই করতে? তাহলে হয়তোবা আপনি মাস্টার্সের জিআরই এর জন্য আসলে আ খুব বেশি সময়েরও দরকার এমন না, আবার খুব কম সময়ের প্রিপারেশন নিয়েও ভালো করা সম্ভব না। আপনি যদি খুবই কন্টিনিউয়াসলি পড়াশোনা করতে পারেন, প্রতিদিন নিয়মের রুটিন মাফিক পড়াশোনা করতে পারেন, তাহলে আমি বলব 3 মান্থস টু 6 মান্থ ইজ এনাফ ফর জিআরই। বাট আপনার যদি মনে হয় না আমার আসলে আমি এতটা সময় দিতে পারতেছি না, সেক্ষেত্রে আপনার আর্লি শুরু করা উচিত।
থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে শুরু করেন তাহলে হচ্ছে যে আপনার কাছে অনেক সময় আছে। আপনি হয়তোবা জিআরইর জন্য একটা বড় যেটা বাধা বা প্রতিবন্ধকতা সেটা হচ্ছে যে ওয়ার্ড শেখা, ভোকাবুলারি শেখা। হুম। তো এটা যদি আর্লি শেখা শুরু করেন সেটা অবশ্যই ভালো এবং হয়তোবা লাস্ট 6 মান্থ ধরে আপনি শুধু প্র্যাকটিস করবেন। আপনার হচ্ছে অ্যাপ্লিকেশনটা আরেকটা হচ্ছে কথা যে জিআরই এর ক্ষেত্রে স্পেসিফিক মেইনলি হচ্ছে টোটাল মার্কস কত জিআরই এর জন্য? জিআরইতে আপনার টোটাল মার্কস হচ্ছে 340। এটা হচ্ছে 170 পয়েন্টস থাকে হচ্ছে জিআরই যে কোয়ান্টিটেটিভ যে সেকশনটা রয়েছে সেটাতে এবং 170 পয়েন্টস থাকে হচ্ছে ভার্বাল সেকশনটাতে। এবং এর সাথে আরেকটা সেকশন আছে রাইটিং যেটার জন্য 6 পয়েন্টস বাট ওটাকে আসলে আমরা মেইন পয়েন্টের সাথে কাউন্ট করি না। মানে মেইন পয়েন্ট আমরা শুধু 240 করে থাকি। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর আরেকটা বিষয় বলতে চাচ্ছিলাম যে অনেক সময় দেখা যায় যে হচ্ছে আমরা ইউএস এর জন্য ফার্স্টে অনেক সময় হচ্ছে মাস্টার্স প্রোগ্রামে ইউএসএ তে এপ্লাই করার ক্ষেত্রে অনেক সময় হচ্ছে ভিসা রিজেক্টের যে একটা ব্যাপারটা। তো এই ক্ষেত্রে আমরা মেইনলি হচ্ছে কিভাবে আমাদের প্রোফাইলটাকে আরো বেশি স্ট্রং করতে পারি? আর কিভাবে হচ্ছে সবকিছু ম্যানেজ করতে পারি? যাতে হচ্ছে আমাদের ভিসা যেন রিজেক্টেড না হয় সেক্ষেত্রে। আচ্ছা, ভিসা রিজেকশনের ব্যাপারটা আসলে এটা তো সম্পূর্ণই এটা ইউএস কনসুলার বা তাদের মনে হয় ভিসা রিজেকশনের বেশ কিছু কারণ রয়েছে। যেমন হচ্ছে যারা সেলফ ফান্ডেড স্টুডেন্ট তাদের ক্ষেত্রে যেটা হয় ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস হয়তোবা ঠিক থাকে না যে তারা অনেকেই বলে থাকে যে আমার এত টাকা আছে, আমার বাবার এত টাকা আছে, এটা করতেছে। তো এটা হচ্ছে আসলে তাদেরকে কনভিন্স করা যারা এম্বাসির যেসব ভিসা অফিসার রয়েছেন তারা যদি কনভিন্স হয় যে না হি ইজ ক্যাপাবল অফ বিয়ারিং হিজ এডুকেশনাল কস্ট সেক্ষেত্রে আপনার ভিসা হয়তোবা রিজেক্ট হবে না। শুধু ফাইন্যান্সিয়াল বিষয়টাই একটা ব্যাপার এমন না বাট আমার মনে হয় এটা খুব বড় একটা রিজন যে আমাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে ওরা জানে যে আমরা আমাদের কান্ট্রিতে আসলে ফাইন্যান্সিয়াল কন্ডিশন এত বেশি ভালো না তারপর অনেকে যেটা হয় যে বলে যে আহ, আমাদের এটা আছে ওইটা আছে যেগুলো হয়তো বা তাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। তো এই ক্ষেত্রে ভিসা রিজেকশনের একটা সম্ভাবনা রয়েছে। বাট আপনি যদি ফুল ফান্ডেড স্টুডেন্ট হন, আপনার যদি অ্যাসিস্ট্যান্টশিপ থাকে যেটা আপনার সম্পূর্ণ পড়াশোনা খরচ কভার করছে, সেক্ষেত্রে আসলে ভিসা অ্যাপ্লিকেশনটা বা ভিসা ইন্টারভিউ গুলো খুবই স্মুথলি যায় আসলে। কারণ এক্ষেত্রে ওরা ওই ফাইন্যান্সিয়াল দেখে না যখন দেখে যে তার ইউনিভার্সিটি তাকে ফুল ফান্ডিং দিচ্ছে। তাকে গিয়ে হয়তোবা ওখানে আম আ ইলিগালি জব করতে হবে না বা এরকম কিছু করতে হবে না। সে ফুল টাইম পড়াশোনায় ফোকাস করবে। সেক্ষেত্রে হচ্ছে তখন ভিসা রিজেকশন হয় না। বাট সেলফ ফান্ডেড হলে সেক্ষেত্রে অবশ্যই আপনি যদি সেলফ ফান্ডেড অ্যাপ্লিক্যান্ট হন, অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, কান্ট্রি টাই হচ্ছে যে আপনি পড়াশোনা শেষ করে দেশে ফিরে যাবেন। এটার স্ট্রং এভিডেন্স। তো এগুলো থাকা খুবই জরুরি। ওকে, বুঝতে পেরেছি। তো আরেকটা বিষয় হচ্ছে যে দাদার যে রিসার্চ টপিকটা আমি একটু বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে দাদার রিসার্চ টপিকটা আরেকবার একটু বললে বেটার হয়। আমি হচ্ছে আমার রিসার্চ টপিক হচ্ছে ফরমেশন অফ টাইপ 4 পিলি এন্ড সিরোমোনাস অ্যারোগেনোসা। তো আচ্ছা। আমি হচ্ছে মাইক্রোবায়োলজি স্টুডেন্ট। আমি একটা ব্যাকটেরিয়া সিরোমোনাস অ্যারোগেনোসা যেটা খুবই একটা ওয়ান অফ দা লাইক এটা হচ্ছে অনেক মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট একটা ব্যাকটেরিয়া। এটা হচ্ছে ইউএস বা ওয়ার্ল্ড একটা ইনফেকশনের একটা বড় কারণ। তো বুঝতে এটার পেরেছি, উপরেই আসলে আমি গবেষণা করছি। বুঝতে পেরেছি। আপনি আপনার প্রফেসরকে মানে কখন ম্যানেজ করেছিলেন এবং কিভাবে ম্যানেজ করেছিলেন? এক্ষেত্রে কি হচ্ছে আপনার রিসার্চ টপিকটা হচ্ছে মানে আপনি যখন হচ্ছে এপ্লাই করার ক্ষেত্রে শুরুতে তো সেক্ষেত্রে হচ্ছে আপনি কিভাবে হচ্ছে প্রফেসরকে ইয়ে করেছিলেন, কনভিন্স করেছিলেন? আমার ক্ষেত্রে যেটা হচ্ছে আমার প্রফেসর ম্যানেজ করতে হয়নি। কারণ আ আ ইউএসএ অ্যাডমিশনের ক্ষেত্রে আসলে ২ টা ওয়ে আছে খুবই পপুলার। একটা হচ্ছে সেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন যেখানে হচ্ছে আপনি ইউ আর নট অ্যাপ্লাইং টু এনি স্পেসিফিক প্রফেসর।
but you are applying to the প্রোগ্রাম। আমার ক্ষেত্রে আমার যেটা হয়েছে আমার সেন্ট্রাল অ্যাপ্লিকেশন ছিল যে আমি কোন স্পেসিফিক প্রফেসরের কাছে এপ্লাই করিনি। আমি এপ্লাই করেছিলাম ডিপার্টমেন্টের কাছে। তখন যেটা হয়েছে আমার ইন্টারভিউ এবং সকল অ্যাসেসমেন্ট শেষে যখন আমি অ্যাডমিশন পেয়েছি, অ্যাডমিশন পাওয়ার পরে আমাদের ৩ টা রোটেশন করতে হয়েছে। আ রোটেশন মানে হচ্ছে ৩ টা ল্যাবে ঘুরে, ঘুরে কাজ করতে হয়েছে এবং আ করে রোটেশন ছিল। এবং রোটেশনের পরে তারপরে আমি কোন ল্যাবে আসলে আমি কাজ করতে প্রিফার করি এবং আ সিমিলার ভাবে যেই প্রফেসরের সাথে আমি কাজ করতে চাচ্ছি, উনি আমাকে নিতে আগ্রহী কিনা, উনি এটা করবেন কিনা। সেটার পরে বেস করে তখন আমাদের ল্যাব প্লেসমেন্ট হয়। তো আমার ল্যাব প্লেসমেন্ট আসলে এভাবেই হয়েছে। আর যেটা সেন্ট্রাল অ্যাপ্লিকেশন এর থ্রুতে। আর প্রফেসর আরেকটা ওয়ে যেটা সেটা হচ্ছে প্রফেসর ডিরেক্টেড অ্যাডমিশন। সেক্ষেত্রে যেটা হয় যে আগে প্রফেসর ম্যানেজ করতে হয়। যেটা বেশিরভাগ ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে হয়ে থাকে। আ আগে প্রফেসরকে কনভিন্স করতে হয়, তাকে ইন্টারেস্ট শো করতে হয় যে আই এম রিয়েলি ইন্টারেস্টেড ইন ইউর ওয়ার্ক এবং আমার প্রিভিয়াস ওয়ার্ক আমার ইন্টারেস্ট, আমার প্রিভিয়াস ওয়ার্ক এগুলো তোমার সাথে অ্যালাইন করে। তো এগুলো বলে তাদেরকে যখন কনভিন্স করে তখন প্রফেসর রিকমেন্ড করে ডিপার্টমেন্টকে যে আ সে কোন একটা স্টুডেন্টকে নিতে চায়, সে ওই স্টুডেন্টকে নিতে চায়। বুঝতে পেরেছি। তো হচ্ছে আর দাদা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে জানার কথা ছিল। যেহেতু আমরা হচ্ছে এখন আন্ডার গ্র্যাজুয়েটে পড়াশোনা করছি, তো আমরা এখন থেকেই হচ্ছে কিভাবে হচ্ছে প্রিপারেশনটা নেওয়া শুরু করব? কিভাবে হচ্ছে আমাদের স্টেপ বাই স্টেপ হচ্ছে ইউএস এর জন্য? আচ্ছা, আন্ডারগ্রেড থেকে প্রিপারেশন নিতে চাইলে আমি বলব একদম যারা খুবই আর্লি আন্ডারগ্রেডে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার আপনাদের হচ্ছে মানে পুরোপুরিভাবে IELTS বা এগুলো নিয়ে ফোকাস করতে হবে না যেগুলো টেস্ট স্কোর বা এই বিষয়গুলো নিয়ে করতে হবে। কারণ ফর এক্সাম্পল IELTS এর মেয়াদ থাকে মাত্র ২ বছর। আপনি যদি সেকেন্ড ইয়ারে IELTS দিতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন এক্সপায়ার্ড হয়ে যাবে। তো আন্ডারগ্রেড লেভেলে আমার মনে হয় খুবই ইম্পোর্টেন্ট যেটা অবশ্যই আপনার সাবজেক্ট গেইন করাটা খুবই ইম্পোর্টেন্ট। যেটা আমরা দেশে থাকতে হয়তোবা খুবই ওভারলুক করি। বা আমরা লাইক অনেকেই পড়াশোনা করি শুধুমাত্র পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য। এটা একদমই করা উচিত নয়। কারণ আপনি যখন বাইরে পিএইচডি বা মাস্টার্স, গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ করতে চাইবেন, তখন আপনার অনেক সেলফ থিংকিং থাকতে হবে। যে আপনাকে নিজে থেকে অনেক কোয়েশ্চেনের আনসার করা, নিজে থেকে মানে যদি আপনার আ বিগিনিং লেভেলের নলেজটা বা বেসিক নলেজটা খুবই কম থাকে সাবজেক্ট ম্যাটারে, সেক্ষেত্রে আসলে আপনাকে একটু সাফারই করতে হবে। তাই সেক্ষেত্রে আমার সাজেশন যারা একদম শুরুর দিকে আন্ডারগ্রেডে আপনারা আপনাদের কোর্স ওয়ার্কের দিকে খুবই ভালোভাবে ফোকাস করুন এবং ট্রাই করেন আপনার একটা রিসার্চ ইন্টারেস্ট বিল্ড আপ করার। যে হয়তোবা আমার মাইক্রোবায়াল জেনেটিক্স পড়তে ভালো লাগছে। তো আমি চেষ্টা করব যে মাইক্রোবায়াল জেনেটিক্স এর একদম মানে খুবই আ ডিপ থেকে বা একদম বেসিক থেকে আরকি এইটার উপরে নলেজ গ্যাদার করার। বা আমার হয়তোবা ব্যাকটেরিয়াল ফিজিওলজি বা ব্যাকটেরিয়াল প্যাথোজেনিসিটি আ এগুলো ভালো লাগে। তাহলে আমার অবশ্যই উচিত হবে যে ওইগুলো সম্পর্কে আসলে খুব বেশি নলেজ গেইন করা। এবং যখন আপনি হচ্ছে আ যদি সুযোগ থাকে অবশ্যই যে আপনার কোন ফ্যাকাল্টি রিসার্চ করছে বা হচ্ছে আপনার কোন আ রিসার্চ কোলাবোরেশন এর সুযোগ আছে। আপনার নিজের ফ্যাকাল্টি বা অন্য কোন ফ্যাকাল্টি, কোন রিসার্চ গ্রুপ যাতে আপনার রিসার্চ কোলাবোরেশন এর সুযোগ আছে। তো ওখানে থেকে আপনি টুকটাক নিজের রিসার্চ এক্সপেরিয়েন্সটা বাড়ান। তাদের সাথে কাজ করেন। কারণ যেটা বললাম যে আন্ডারগ্রেড লেভেলে খুবই ইম্পোর্টেন্ট যেটা আপনার একটা নিজের রিসার্চ ইন্টারেস্ট করে তোলা এবং যেটার বেসিসে আপনি হয়তোবা পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য এপ্লাই করবেন। এবং যখন আপনি 3rd ইয়ার, 4th ইয়ারে যাবেন আমার মনে হয় তখন আপনার জন্য খুবই ভালো সময় আপনি জিআরই বা আইএলটিএস প্রিপারেশন নেওয়ার। বুঝতে পেরেছি। এখন হচ্ছে আ আমি হচ্ছে কিছু হয়তোবা কোয়েশ্চেন নিতে পারি। আমাদের এখানে পার্টিসিপেন্ট কেউ যদি কোয়েশ্চেন করতে চায়। এখানে কেউ চ্যাটে লিখেছে না। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? তাহলে হচ্ছে কোয়েশ্চেন করতে পারেন।
উম I guess কারো হয়তোবা এখন কোয়েশ্চেন নেই। আচ্ছা। ওকে। তাহলে আমি একটু কোয়েশ্চেন করি দাদাকে। দাদা বলছিলাম যে হচ্ছে এখন যদি হচ্ছে সাবজেক্ট চেঞ্জের অনেকের হচ্ছে দেখা যায় সাবজেক্ট চেঞ্জের একটা ইস্যু থাকে যে হচ্ছে দেখা যাচ্ছে আমরা একটা সাবজেক্ট নিয়ে পড়ছি, পরবর্তীতে হচ্ছে আমরা সাবজেক্ট চেঞ্জ করতে চাই। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা কিভাবে সেটা করতে পারবো সাবজেক্ট চেঞ্জের বিষয়টার ক্ষেত্রে? সাবজেক্ট চেঞ্জের বিষয়টার ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে মানে সাবজেক্ট চেঞ্জ বলতে আপনি কি ধরনের সাবজেক্ট চেঞ্জ বোঝাচ্ছেন? লাইক এটা কি কমপ্লিট ডিসিপ্লিন চেঞ্জ? ফর এক্সাম্পল আপনি হয়তোবা এখন সায়েন্সে পড়ছেন, মাইক্রোবায়োলজি পড়ছেন, বাট আপনি এপ্লাই করতে চান একটা আর্টস ডিপার্টমেন্টে, বা ফর এক্সাম্পল আপনি এডুকেশন অর এই রিলেটেড পিএইচডি করতে চান, বা আপনি বিজনেস অ্যানালাইটিক্স এই ডিসিপ্লিনে যেতে চান। যদি আপনার কোয়েশ্চেনটা কি এরকম? নাকি হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে হয়তোবা আমি মাইক্রোবায়োলজি পড়ছি, আমি সেম ডিসিপ্লিনে আমি বায়োকেমিস্ট্রি পড়তে চাচ্ছি এক্ষেত্রে এমন? এটা হচ্ছে ২ টা ভাবেই। আচ্ছা। সেম ডিসিপ্লিনের ক্ষেত্রে এটা আসলে কোনো ম্যাটার করে না। কারণ ফর এক্সাম্পল আপনি যদি ইঞ্জিনিয়ারিং আ করে থাকেন তাহলে হয়তোবা আপনার কিংবা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর নলেজেই আপনি হয়তোবা ট্রিপল ইর অনেক ফিল্ডে আপনি করতে পারবেন। কারণ যেটা হচ্ছে আসলে আ আমাদের এখানে যে রিসার্চ গুলো হয়, এগুলো আসলে মানে অনেক বিষয়, যেমন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারদেরও অনেক সময় বায়োলজিস্ট লাগে। কারণ ওরা হয়তোবা কোনো একটা মডেল ডেভেলপ করতে চাচ্ছে যেখানে হচ্ছে আ ডিএনএ, আরএনএ বা বায়োলজিক্যাল অর্গানিজম এগুলো দরকার। বা হয়তোবা আপনার অ্যাডভান্স মাইক্রোস্কোপি টেকনিকস এগুলো দরকার। তো সেক্ষেত্রে এখানে কোলাবোরেশন এর অনেক সুযোগ থাকে। তো আপনার যদি এরকম হয় যে আপনি যেই ফিল্ডে রিসার্চ করছেন, সেই ফিল্ডটাই আপনি হয়তোবা আপনার আ বা আপনার যে ফিল্ডে রিসার্চ করছেন বা যে ফিল্ডে আপনার ইন্টারেস্ট, আ সেই ফিল্ডের রিসার্চ হচ্ছে অন্য সাবজেক্টে। সেক্ষেত্রে আপনি ইজিলি এটা আপনার স্টেটমেন্ট অফ পারপাস যেটা বলে, এটাতে আর্টিকুলেট করে আপনি এটাকে করতে পারেন। লাইক ইউ ক্যান সেল ইউরসেলফ ওভার দেয়ার। আর আ এভাবে যদি মিল থাকে তাহলে তো প্রবলেম নেই। আর যেটা হচ্ছে আপনি মাইক্রোবায়োলজি থেকে বায়োকেমিস্ট্রি বা বায়োমেডিক্যাল সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স এগুলো খুবই ক্লোজলি রিলেটেড। আ বায়োকেমিস্ট্রিতেও অনেক ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা হয়। ওরা ব্যাকটেরিয়ার জেনেটিক্স নিয়ে গবেষণা করে। আর আম সো আপনি যদি সেম ডিসিপ্লিনের ভিতর চেঞ্জ করতে চান, আমার মনে হয় না এটা খুব বেশি একটা প্রবলেম। কারণ আমার পরিচিত অনেকেই আছে যারা হয়তোবা মাইক্রোবায়োলজি পড়েছে এখন আ সিমিলার আ টপিকে অন্য সাবজেক্টে পিএইচডি করছে। বাট আপনার যদি ইচ্ছা হয় যে আপনি কমপ্লিট ডিসিপ্লিন চেঞ্জ করবেন, সেক্ষেত্রে এটা একটু প্রবলেমেটিক। আ প্রবলেমেটিক বলতে হয়তোবা আপনি মাইক্রোবায়োলজি পড়েছেন, আপনি কেন এখন বিজনেস অ্যানালিটিক্স পড়তে চান? বা আপনি যদি এটা আ উইথ ফান্ডিং যদি চান্স পেতে চান, হয়তোবা আপনি যেগুলো ফান্ডিং না, ফান্ডেড প্রোগ্রাম না, আপনি হয়তোবা সেলফ ফান্ডেড হিসাবে পড়তে চাচ্ছেন, সেক্ষেত্রে অনেক স্কুলই আপনাকে নেবে। কারণ কাইন্ড অফ এটা তাদের একটা লাইক আপনার থেকে তারা টিউশন ফিস পাচ্ছে। তারপরে হচ্ছে আ মানে they are kind of আ earning from yourself. তো সেক্ষেত্রে হয়তোবা চান্স পেতে প্রবলেম হবে না। বাট আপনি যদি উইথ ফান্ডিং আপনি কোন আ স্কুলে যেতে চান, সেক্ষেত্রে হচ্ছে আ তারা অবশ্যই মানে আপনাকে কনভিন্স করতে হবে তাদের কেন আপনি এই সাবজেক্টে পড়তে চান, বা কেন আপনার মনে হচ্ছে আপনি এই সাবজেক্টের জন্য বা তাদের ডিপার্টমেন্টের জন্য বেস্ট ফিট। ফর এক্সাম্পল আমার আ নিজের বড় ভাই উনি হচ্ছে বিজনেসে আ উনি ফাইন্যান্সে করেছিলেন। আ উনার বিএসসি, এমএসসি, উনার কিছু অ্যাডভান্স ডিগ্রিও রয়েছে। পোস্টে আছে ডিপ্লোমা। তো উনি সম্পূর্ণ ওই ফিল্ডে ছিলেন। বাট উনি এখন পিএইচডি করছেন এডুকেশনে। তো যেটা হচ্ছে যে উনি আসলে এডুকেশন রিলেটেড আ প্রোগ্রামের সাথে বহুদিন যুক্ত ছিলেন। উনি হায়ার এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড কাজ করেন। বা উনার রিসার্চ ফিল্ডও আসলে ওটা। তো উনার ক্ষেত্রে বিষয়টা টাফ হয়নি। তো আপনারও যদি এরকম হয় যে আপনি কমপ্লিট ডিসিপ্লিন চেঞ্জ করতে চান, অবশ্যই আপনাকে আ শো করতে হবে যে আপনি ওই ফিল্ডে আপনার
যথেষ্ট ইন্টারেস্ট আছে, আপনি ওই ফিল্ডে কাজ করছেন বা ইন ফিউচার ওই ফিল্ডে আপনি কন্ট্রিবিউট করতে পারবেন। তো এভাবে যদি আপনি আপনার স্টেটমেন্ট অফ পারপাস, যেটাকে আমরা খুবই প্রায়োরিটি দেই যখন অ্যাডমিশনের সময় আমরা স্টেটমেন্ট অফ পারপাস গুলোকে আসলে খুব ভালোভাবে পড়ি। তো আ এটাতে যদি আপনি করতে পারেন, আর্টিকুলেট করতে পারেন এবং সেটা যদি অ্যাডমিশন কমিটির কাছে কনভিন্সিং হয়, তাহলে হচ্ছে আ হয়তোবা আপনার অ্যাডমিশন পাওয়াটা ইজি হবে। বাট আপনি যদি কমপ্লিটলি আউট অফ নোহোয়্যার আপনি মাইক্রোবায়োলজিতে গ্রাজুয়েট করেছেন, আপনি এখন বিজনেসে এপ্লাই করতে চান এবং সেটা আপনি সিক করেন ফান্ডিং পাওয়ার জন্য ওখান থেকে। আই থিংক সেটা অনেক টাফ। আচ্ছা, বুঝতে পেরেছি। তো আর কি আমি কোয়েশ্চেন নিব। আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আপনারা চাইলে হচ্ছে কোয়েশ্চেন করতে পারেন যেকোনো ধরনের। হায়ার স্টাডিজ রিলেটেড। ভাই জিআরই কি দেওয়া ম্যান্ডেটরি যদি মাইক্রোবায়োলজি নিয়েই হচ্ছে হায়ার স্টাডিজে যেতে চাই? আচ্ছা, এই কোয়েশ্চেনটার অ্যান্সার আমি একটু আগে করেছিলাম। যেটা হচ্ছে জিআরই দেওয়াটা হয়তোবা ম্যান্ডেটরি না অনেক প্রোগ্রামেই। এখন যেটা হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্সে আ খুব বড়, বড় স্কুলগুলো জিআরই এখন তুলে দিয়েছে। তাদের জিআরই রিকোয়ারমেন্ট নেই। বাট আমার মনে হয় জিআরই দেওয়াটা উচিত। কারণ হচ্ছে আম আমি হচ্ছে আমার এখানে আমার টেক্সাস A&M ইউনিভার্সিটিতে আমি গ্র্যাজুয়েট রিক্রুটমেন্ট অ্যান্ড অ্যাডমিশন কমিটি রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করি। তো আমার কাজ হচ্ছে যেটা প্রতি বছর যখন অসংখ্য অ্যাপ্লিকেশন পড়ে আমাদের প্রোগ্রামে, তো এই সবার অ্যাপ্লিকেশন গুলো রিভিউ করা, এসওপি রিভিউ করা, সিভি রিভিউ করা এবং এখান থেকে র‍্যাংকিং করা যে আমরা কোন, কোন স্টুডেন্টকে আসলে এখানে আমরা ইন্টারভিউতে কল করব। আমাদের প্রোগ্রামের জন্য জিআরই ম্যান্ডেটরি না, জিআরই রিকোয়ার্ড না। বাট অনেক সময় যেটা হয় আমরা দেখি অনেকগুলো অ্যাপ্লিক্যান্টই হচ্ছে সেম প্রোফাইল বা তাদের সব পয়েন্টস এড করলে যে হয়তোবা দেখতেছি তাদের সিজিপিএ ১, তাদের রিসার্চ পাবলিকেশন সিমিলার নাম্বারের বা একই রকম। তখন হচ্ছে আপনার যদি জিআরই থাকে, ইউ উইল গেট এক্সট্রা অ্যাডভান্টেজ। মামুনি, সো মামুনি, এইজন্য আমার মনে হয় জিআরইটা আপনার যদি সুযোগ থাকে, জিআরইটা দিয়ে দেওয়া উচিত। আরেকটা যেটা সুবিধা জিআরই দেওয়ার, যেমন অনেক স্কুল যেখানে জিআরই ম্যান্ডেটরি, সেখানে যাদের জিআরই নেই তারা এপ্লাই করতে পারবে না। তো ওখানে আপনি এপ্লাই করলে ওখানে কম্পিটিশনটা একটু কম হয়। বাট অ্যাগেইন লাইফ সায়েন্সের ক্ষেত্রে মেক্সিমাম স্কুলে এখন আর জিআরই লাগে না। মামুনি, এটা কমপ্লিটলি মামুনি, অপশনাল, বাট আপনার যদি সুযোগ থাকে একটু এদিকে আসো তো। আই উড সাজেস্ট যে জিআরই একটু দেওয়া এটা উচিত। একটু চালাও তো। অসংখ্য ধন্যবাদ দাদাকে কোয়েশ্চেনের উত্তরটা দেওয়ার জন্য। আর কেউ কি কোয়েশ্চেন কি করতে ইচ্ছুক হায়ার স্টাডিজ রিলেটেড? ওকে, আই গেস কোনো কোয়েশ্চেন। দাদা শুরুর দিকের রিসার্চটা আসলে কিভাবে শুরু করা যায়, মানে একদম শুরুতে আর কি কিভাবে করা যায়, বা আগে কোনো কিছু করতে পারি কিনা একদম ফোর্থ ইয়ারে যে আমাদের যে প্রজেক্ট থাকে তার আগে আসলে? শুরুর দিকে রিসার্চ আসলে এটা মানে অবশ্যই করা পসিবল। এখন যেটা হচ্ছে আপনি চাইলে যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যেমন আমি আসলে রিসার্চ নিজে থেকেই শুরু করেছিলাম। তো আমি নিজে থেকে অনেক পেপার পড়তাম, অনেক আর্টিকেল পড়তাম তারা আ কিভাবে এটা করছে। যেকোনো আর্টিকেলের ক্ষেত্রে বা রিসার্চের ক্ষেত্রে এটা কমপ্লিটলি একটা লাইক আমি এখানে এখন রিসার্চ মেথোডোলজি শিখাচ্ছি না। বাট আমি যদি খুব ব্রিফলি বলি যে আপনার যেকোনো রিসার্চের স্টোরি গুলো কেমন হয় যে ওখানে আপনার একটা মানে আমরা শুরু করি why যে কেন এটা হচ্ছে বা আ কিভাবে হচ্ছে। তো এটা আমরা হয়তোবা স্টাডি করি যেকোনো রিসার্চে। তো সেক্ষেত্রে আপনাকে ফার্স্ট অফ অল হচ্ছে আপনার রিসার্চ কোয়েশ্চেন খুঁজে বের করা। যে আমি আসলে কি নিয়ে রিসার্চ করতে চাই বা আমি কেন এটা রিসার্চ করতে চাই। তারপরে এই ফিল্ডে কি, কি রিসার্চ অলরেডি হয়েছে সেটা নিয়ে আপনি যদি অনেক পড়াশোনা করেন, দেন ইউ উইল গেট আইডিয়া যে ঠিক আছে এখানে এটা আমরা জানি, এটা আমরা জানি না। তখন আমরা এটা কিভাবে করতে পারি আসলে, এটা আমরা কিভাবে এক্সপ্লোর করতে পারি। তো আপনি যদি সেলফ রিসার্চ করতে চান, I would suggest আপনাকে অনেক, অনেক পড়াশোনা করতে হবে যে অনেক রিসার্চ আর্টিকেল পড়তে হবে। নিজের ইন্টারেস্টের ফিল্ডের। আপনি যদি মাইক্রোবায়াল জেনেটিক্স এ ইন্টারেস্টেড হন, আপনি মাইক্রোবায়াল জেনেটিক্স এর যে আ বিভিন্ন রিসার্চ আর্টিকেল বের হচ্ছে, সেগুলো সম্পর্কে আপনার আপ টু ডেট থাকতে হবে।
আর যদি আপনি চান যে কোলাবোরেশন এর ক্ষেত্রে যেটা অবশ্যই আন্ডারগ্র্যাডদের জন্য খুবই বেনিফিশিয়াল আ বা তাদের জন্য হেল্পফুল যে তারা একটা গাইডলাইন পায় তাদের কোলাবোরেটর থেকে। সেক্ষেত্রে আপনার ডিপার্টমেন্টের যদি কোনো আ প্রফেসর আ আ প্রফেসরের একটি প্রজেক্ট থাকে, আপনি তাকে অ্যাপ্রোচ করতে পারেন। আপনার ডিপার্টমেন্টে হয়তোবা সিনিয়র যারা মাস্টার্স স্টুডেন্ট রয়েছে, যারা অ্যাক্টিভলি রিসার্চ করছে, আপনি তাদের থেকে বলতে পারেন যে আমি লাইক কোলাবোরেশন হয়তোবা অনেক সময় আপনাকে ইয়েও করতে হবে যে আপনি শেখার পারপাসে হয়তোবা তাদের কাছে যেতে পারেন যে আ আমার হয়তোবা অ্যাকনলেজমেন্ট লাগবে না এখানে বাট আমি শিখতে চাচ্ছি আপনার থেকে রিসার্চ মেথোডোলজি। তো এভাবে তারা যখন কাজ করে আ ইউ ক্যান ফলো দেম আ অথবা ইউনিভার্সিটির বাইরেও হয়তোবা অন্য কোনো আ ইউনিভার্সিটির প্রফেসর বা হচ্ছে বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশন যারা আছে, তাদের সাথে যুক্ত হতে পারেন। তাদের থেকে রিসার্চ মেথোডোলজি বা এগুলো শিখতে পারেন। তো এটাই মনে হয় আসলে বেস্ট অ্যাপ্রোচ আন্ডারগ্রেড লেভেলে আ রিসার্চ করার জন্য। বুঝতে পেরেছি। আম আর আরো কিছু কোয়েশ্চেন আমরা নিব। কেউ কি ইন্টারেস্টেড কোয়েশ্চেন ইয়ে করার জন্য? আই গেস কোনো কোয়েশ্চেন হয়তোবা নেই। আর আর অ্যাকচুয়ালি হচ্ছে টাইমের কিছু স্বল্পতার জন্য আমাদের টাইম লিমিটেশনটা অনেক। আর দাদাকে অসংখ্য ধন্যবাদ। তার এত ব্যস্ততার একটা শিডিউলের মানে মধ্যে থেকেও হচ্ছে এই সেশনটা হচ্ছে জয়েন করার জন্য, এবং যারা এই সেশনে হচ্ছে অংশগ্রহণ করেছে, আই গেস যারা হচ্ছে ইউএসএ তে পড়তে চায় হায়ার স্টাডিজের জন্য, তাদের জন্য এটা একটা খুবই একটা ইনসাইটফুল সেশন হয়েছে। কারণ অনেক সময় দেখা যাচ্ছে হচ্ছে উইদাউট প্রপার গাইডলাইন আমরা অনেক সময় হচ্ছে আহ, অনেক কিছু না বুঝে হচ্ছে হয়তো বা অ্যাপ্লাই করে ফেলি, যার কারণে হচ্ছে আমাদের অনেক সময় রিজেক্ট হয়ে যায়। তো আই গেস একটা প্রপার গাইডলাইন জরুরি। সো আজকের সেশনটা হচ্ছে যারা অংশগ্রহণ করেছে তারা উপকৃত হবে, এবং তারাও হয়তো অ্যাপ্লাই করতে তাদের কোনো অসুবিধা হবে না। সো থ্যাংক ইউ সো মাচ দাদাকে আজকের সেশনে হচ্ছে আমাদেরকে একটু টাইম দেওয়ার জন্য। যদি ইন ফিউচারে আরো কিছু সেশন হয় অবশ্য হচ্ছে দাদাকে আমরা পাবো। আই হোপ সো। সো থ্যাংক ইউ সো মাচ ফর এভরিওয়ান জয়নিং দিস সেশন। অ্যান্ড আমাদেরকে এখানে এই সেশনটা হচ্ছে ক্লোজ করতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা।